আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞানের তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আজকে আমরা এই তৃতীয় অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের গতি এবং কাজ ক্ষমতা শক্তি এই দুটো চ্যাপ্টার মিলিয়ে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টের ক নম্বরে হচ্ছে 2 মার্কস, খ নম্বরে 2 মার্কস, গ নম্বরে 4 মার্কস এবং ঘ নম্বরে হচ্ছে 2 মার্কস। তো আমরা এই অ্যাসাইনমেন্টটি বলা হয়েছে যে 75 কেজি একটি বস্তুর ভর, 75 কেজি একটি বস্তু বা পাথর, এটা যদি 40 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ক নম্বর প্রশ্ন বলেছে যে 40 মিটার উচ্চতায় পাথরটির বা বস্তুটির মোট শক্তি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। তাহলে আমার উদ্দীপকে দেওয়া আছে বস্তুটির ভর m = 75 কেজি এবং উচ্চতা h = 40 মিটার। আমার বস্তুটির ভর দেওয়া আছে 75 কেজি এবং উচ্চতা দেওয়া আছে 40 মিটার। তাহলে আমরা এই 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি বের করব। আর এখানে মোট শক্তি বলতে আমরা যেটা বুঝি বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি। তাহলে আসো আমরা 40 মিটার উচ্চতায় বিভব শক্তি বের করব এবং 40 মিটার উচ্চতায় গতিশক্তি বের করব। তাহলে 40 মিটার উচ্চতায় বিভব শক্তি V = বিভব শক্তিকে V দ্বারা প্রকাশ হয়। আমরা V = জানি mgh। m হচ্ছে 75 কেজি, g হচ্ছে 9.8 ইন্টু h হচ্ছে 40 মিটার। তাহলে এটা গুণ করলে হবে 29,400 জুল। 29,400 জুল। তারপরে আসো 40 মিটার উচ্চতায় গতিশক্তি বের করব আমরা। গতিশক্তি T = ½ mv²। তাহলে ½ ইন্টু m হচ্ছে 75 কেজি। আর কোনো উচ্চতায় এখানে 40 মিটার উচ্চতায় কিন্তু কোনো গতি নাই, বেগ হবে না। তাহলে এটা বেগ 0 হবে। 40 মিটার উচ্চতায় বেগ 0 হলে তাহলে এখানে আমার টোটালটা দাঁড়াবে 0। তাহলে আমরা 40 মিটার উচ্চতায় মোট শক্তি বের করব। মোট শক্তি E = বিভব শক্তি হচ্ছে V, গতিশক্তি হচ্ছে T। বিভব শক্তি আমরা পেয়েছি 29,400 প্লাস গতিশক্তি হচ্ছে 0 অর্থাৎ 29,400 জুল। এই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আমরা ক নম্বরের তারা প্রশ্নে বলে দিয়েছে যে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত হবে। তাহলে 40 মিটার উচ্চতায় আমরা বিভব শক্তি বের করেছি V = mgh অর্থাৎ 29,400 জুল এবং 40 মিটার উচ্চতায় আমরা গতিশক্তি বের করেছি। গতিশক্তি T = ½ mv²। আর 40 মিটার উচ্চতায় এখানে কোনো গতিশক্তি 0 হবে অর্থাৎ V 0 হবে। এই কারণে আমাদের মোট শক্তি হয়ে গেল 29,400 অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি। বিভব শক্তি পেয়েছি আমরা 29,400, গতিশক্তি হচ্ছে 0 অর্থাৎ টোটাল 40 মিটার উচ্চতায় মোট শক্তি হচ্ছে আমাদের 29,400 জুল। এই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এরপরে আসো খ নম্বরে। খ নম্বর প্রশ্ন বলেছে যে 40 মিটার উচ্চতায় বস্তুটির শক্তি কি শক্তিরূপে কাজ করবে। 40 মিটার উচ্চতায় বস্তুটি কি শক্তিরূপে কাজ করবে। তাহলে এখানে বস্তুটি যে কাজ করেছে, নর্মালি আমরা জানি এখানে বস্তুটির যান্ত্রিক শক্তি অর্থাৎ
বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টিকে বোঝানো হয়েছে এখানে। তাহলে বিভব শক্তির বস্তুটিকে যখন 40 মিটার উচ্চতায় যে পরিমাণ কাজ করা হয়েছে, বস্তুটি 40 মিটার উচ্চতায় যে পরিমাণ কাজ করেছে, সেই পরিমাণ কাজ ওর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়েছে। আমি আবার বলছি, রিপিট করছি কথাটা, যে বস্তুটিকে 40 মিটার উচ্চতায় উঠাতে যে পরিমাণ কাজ করতে হয়েছে, সেই পরিমাণ কাজ ওই বিভব শক্তির মধ্যে সঞ্চিত হয়েছে। তাহলে এখানে কৃতকাজ যদি আমরা বের করি, তাহলে কৃতকাজ তোমরা এটা একটু লিখবা প্রথম দিকে, বিভব শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, এবং এটা লিখবা যে আমরা এই বস্তুটিতে যান্ত্রিক শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টিকে বোঝানো হয়েছে, এবং বস্তুটি 40 মিটার উচ্চতায় উঠতে যে পরিমাণ কাজ করা হয়, যে পরিমাণ কাজ করেছে, সেই পরিমাণ কাজ ওই বস্তুটির মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কৃতকাজ W = FH। F মানে হচ্ছে mgh, আর mg হচ্ছে মানে বিভব শক্তি, এর মানে হচ্ছে এটা, B মানে হচ্ছে বিভব শক্তি। আর গতিশক্তির ক্ষেত্রে গতিশক্তি T হচ্ছে 12 mv², আর এটা হচ্ছে 0 জুল। কারণ এখানে 40 মিটার উচ্চতায় কোনো গতিশক্তি নাই, যেহেতু 40 মিটার উচ্চতায় গতিশক্তি ছিল না, এই কারণে এখানে 40 মিটার উচ্চতায় গতিশক্তি 0 হবে। 40 মিটার উচ্চতায় গতিশক্তি 0 হবে। তাহলে 40 মিটার উচ্চতায় যদি গতিশক্তি 0 হয়, তাহলে আমার এটার গতিশক্তি যদি 0 হয়ে যায়, তাহলে 40 মিটার উচ্চতায় শুধুমাত্র বিভব শক্তিই থাকবে। তাহলে এই 40 মিটার উচ্চতায় এই বস্তুটি শুধুমাত্র বিভব শক্তি রূপে কাজ করবে। এটা তোমরা একটু সাজিয়ে লিখে ফেলবা। তাহলে আমরা প্রথমে দেখিয়ে দিলাম যে আমি প্রথমে বলেছি বিভব শক্তি একটু সংজ্ঞা দিবা, গতিশক্তির সংজ্ঞা দিবা, তারপরে বলবা যে এই বস্তুটিতে যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে বোঝানো হয়েছে, এবং 40 মিটার উচ্চতায় বস্তুটি যে কাজ করা হয়েছে বা বস্তু যে কাজ করতে পেরেছে, সেই পরিমাণ কাজ ওই বস্তুটিতে বিভব শক্তি সঞ্চিত হয়েছে। অর্থাৎ আমরা কৃতকাজ W = FS, এখান থেকে আমরা বিভব শক্তি বের করলাম। তারপরে গতিশক্তি এখানে 0, যেহেতু গতিশক্তিটা 40 মিটার উচ্চতায় 0, তাহলে এখানে এই বস্তুটিতে 40 মিটার উচ্চতায় শুধুমাত্র বিভব শক্তি হিসেবে কাজ করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো খ নম্বরটা। গ নম্বর প্রশ্নটা হচ্ছে, তাহলে আমরা খ নম্বরে বুঝলাম যে বস্তুটি 40 মিটার উচ্চতায়, আমি যে কথাগুলো বলছি এগুলো তোমরা লিখে ফেলবা। বস্তুটি 40 মিটার উচ্চতায় শুধুমাত্র বিভব শক্তি হিসেবে কাজ করবে। এখন আসে গ নম্বর প্রশ্নটা। গ নম্বরে বলেছে যে বস্তুটিতে প্রতি 10 মিটার পর বিভব শক্তি এবং সময় এবং গতিশক্তি এবং সময়ের লেখচিত্র অঙ্কন করার পরে শক্তির কি পরিবর্তন হবে সেটা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমরা এখানে 10 মিটার পর হলে আমার 4-5টা স্টেপ আছে। এই স্টেপে আমি একটা চিত্র অঙ্কন করেছি। টোটাল ভূমি থেকে 40 মিটার উচ্চতায় বস্তুটি আছে, যে বস্তুটির বর হচ্ছে 75 কেজি। তো আমরা প্রথম 10 মিটার পর আমরা সাজিয়েছি এখানে। তো আমরা প্রথম 10 মিটারে বা 10 মিটার প্রথমে আমরা বের করবো যে 40 মিটার উচ্চতায়, টোটাল ভূমি থেকে 40 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি, গতিশক্তি বের করবো এবং সময় বের করব। তাহলে প্রথমে আমরা বের করব 40 মিটার উচ্চতায় বিভব শক্তি V1 = mgh, m হচ্ছে 75, g হচ্ছে 9.8, h হচ্ছে 40 মিটার উচ্চতা কিন্তু 40 মিটার। তাহলে এটা হবে টোটাল 29,400 জুল। 29,400 জুল। তাহলে 40 মিটার উচ্চতায় আমরা গতিশক্তি বের করব T1 = 12 mv²,
যেহেতু উচ্চতায় 40 মিটার উচ্চতায় এখানে কোনো গতিশক্তি হবে না, অর্থাৎ এখানে বেগ 0 হবে। এম হচ্ছে 75, 0 স্কোয়ার, তাহলে টোটালটা 0 হয়ে যাবে। তাহলে 40 মিটার উচ্চতায় আমরা এখন সময় বের করব। আমরা 40 মিটার উচ্চতায় গতিশক্তি বের করেছি, বিভব শক্তি বের করেছি, এখন আমরা সময় বের করব। তাহলে আমার 40 মিটার উচ্চতার এটার ক্ষেত্রে টোটাল সময়টাও কিন্তু 0 হবে। সময় t1 = 0 সেকেন্ড হবে। তাহলে এটা হচ্ছে আমার একটা স্টেপ। 40 মিটার উচ্চতায় আমরা প্রথমে বিভব শক্তি বের করেছি 29,400, গতিশক্তি বের করেছি 0, এবং সময় আমার হচ্ছে প্রথমে 0 সেকেন্ড। এটা হচ্ছে 0 সেকেন্ডে আমার গতিশক্তি এবং বিভব শক্তি। এরপরে 10 মিটার পরে, তাহলে প্রথম 10 মিটার পরে আমরা বিভব শক্তি বের করব। তাহলে প্রথম 10 মিটার পরে দূরত্ব অতিক্রমকালে বস্তুটি ভূমি থেকে কত মিটার উচ্চতা হবে? 30 মিটার উচ্চতা হবে। তাহলে প্রথম 10 মিটার যদি দূরত্ব অতিক্রম করে, বস্তুটা যদি প্রথম 10 মিটার দূরত্ব অতিক্রমকালে বস্তুটি ভূমি থেকে কতটুকু থাকবে? আর 30 মিটার উচ্চতা থাকবে। তাহলে আমরা পরবর্তী প্রথম 10 মিটার দূরত্ব দূরত্ব অতিক্রমকালে, অর্থাৎ ভূমি হতে 30 মিটার উচ্চতায় বিভব শক্তি B2 = mgh, m হচ্ছে 75, g হচ্ছে 9.8 এবং h হচ্ছে এখানে 30 হবে। কারণ প্রথম 10 মিটার অতিক্রম করলে দূরত্ব হচ্ছে 10 মিটার, আর ভূমি থেকে উচ্চতা হচ্ছে এখানে 30 মিটার। h = 30 মিটার হবে। তাহলে এটা আমার ক্যালকুলেশন করলে এখানে হবে 22,050 জুল। তাহলে এটার গতিশক্তি যদি বের করি আমরা, T2 = ½ m, তাহলে গতিশক্তি যদি বের করি, T2 = ½ mv², তাহলে ½ × m হচ্ছে 75, আর b² মানে হচ্ছে u² প্লাস, যেহেতু এটা পরন্ত বস্তু, 2gx, এই x মানে হচ্ছে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, এই xটা হচ্ছে আমার দূরত্ব। তাহলে ½ × 75, আদিবেগ তখন 0 হবে, 30 মিটার উচ্চতা, আদিবেগ 0। প্রথম 10 মিটার দূরত্ব অতিক্রমকালে এখানে আদিবেগ 0 হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0, প্লাস 2 × g হচ্ছে 9.8 × x হচ্ছে 10। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 7,350 জুল। এখন আসো, এই প্রথম 10 মিটার যে দূরত্ব অতিক্রমকালে আমরা এটা সময় বের করবো, কতটুকু সময় লেগেছে এখানে। এই 10 মিটার দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লেগেছে? 10 মিটার দূরত্ব অতিক্রম করতে T2 সময়, আমরা ধরে নিলাম T2 সময় যদি লাগে, তাহলে আমরা জানি সময়ের ক্ষেত্রে দূরত্বের ক্ষেত্রে x = ut + ½ gt², অর্থাৎ h এর ক্ষেত্রে h এর জায়গায় দূরত্ব হবে x = ut + ½ gt², অর্থাৎ x = ut2 + ½ gt²। তাহলে x সমান আমরা এখানে 10 মিটার বসাবো, আদিবেগ u0, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে ½ × g হচ্ছে 9.8 × t2², তাহলে T2 = √/, হবে 10/4.9, অর্থাৎ এটা হয়ে যাবে 1.43 সেকেন্ড। 1.43 সেকেন্ড। তাহলে আমরা এই যে 40 মিটার উচ্চতায় এখানে আমরা B পেয়েছি
29,400 জুল এবং টি পেয়েছি 0 এবং সময় t1 সমান পেয়েছি 0 সেকেন্ড। আর এখানে আমরা বিভব শক্তি পেয়েছিলাম আমরা প্রথম 10 মিটার দ্রুত অতিক্রমকালে বিভব শক্তি পেয়েছি 22,050। B2 ইকুয়াল টু 22,050 আর T2 সমান পেয়েছি আমরা 7,350 জুল। সময় T2 সমান পেয়েছি আমরা 1.43 সেকেন্ড। তাহলে এখন আমরা পরবর্তী 10 সেকেন্ড আমরা প্রথম 10 সেকেন্ড দূরত্ব অতিক্রমকালে আমরা বিভব শক্তি, গতিশক্তি এবং সময় বের করলাম, এবং দ্বিতীয় 10 সেকেন্ড অতিক্রমকালে দ্বিতীয় 10 মিটার দূরত্ব অতিক্রমকালে 10 মিটার অর্থাৎ আমার মোট দূরত্ব হচ্ছে 20 মিটার। দ্বিতীয় 10 মিটার দূরত্ব অতিক্রম করলে আমার টোটাল হয়ে যাবে 20 মিটার দূরত্ব অতিক্রম। 20 মিটার দূরত্ব অতিক্রমকালে তাহলে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে B3 ইকুয়াল টু mgh। m হচ্ছে 75 কেজি, g হচ্ছে 9.8, h হচ্ছে 20 মিটার। কারণ যদি 20 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 10 মিনিট 20 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ভূমি থেকে আর 20 মিটার থাকবে উচ্চতা। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমরা পাবো 14,700 জুল। আর গতিশক্তি হবে T3 ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, m হচ্ছে 75, b স্কোয়ার সমান হচ্ছে u স্কোয়ার প্লাস 2gx। এই এক সমান হবে আমার 20 মিটার, কারণ আমরা টোটাল মোট 20 মিটার দূরত্ব অতিক্রম করেছি। তাহলে এটা হয়ে যাবে আদিবেগ 0, 2 × 9.8 ইন্টু এক সমান হচ্ছে 20 মিটার দূরত্ব অতিক্রম করেছি আমরা। তাহলে গতিশক্তি আমরা পাবো 14,700 জুল। এখন এই পরবর্তী দ্বিতীয় 10 মিটার দূরত্ব অতিক্রমকালে অর্থাৎ টোটাল 20 মিটার দূরত্ব অতিক্রমকালে আমার যে সময়টা পেয়েছি আমরা, এই সময়টা হচ্ছে দ্বিতীয় 10 মিটার দূরত্ব অতিক্রম করতে T3 সময় যদি লাগে, T3 সময় লাগলে আমরা বের করব x ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। এখানে x সমান হবে 20 মিটার, আদিবেগ 0 হয়ে যাবে, হাফ ইন্টু g হচ্ছে 9.8 আর T3 আমরা বের করব। সুতরাং T3 ইকুয়াল টু √20/4.9 ইকুয়াল টু এখান থেকে আমরা পাবো 2.02 সেকেন্ড। তাহলে আমরা দ্বিতীয় এখানে পেয়ে গেলাম, এখানে আমরা B3 পেলাম 14,700 জুল এবং T3 পেলাম 14,700 জুল এবং T3 সমান পেলাম আমরা 2.02 সেকেন্ড। এখন আমরা তৃতীয় 10 মিটার দূরত্ব অতিক্রমকালে আমরা বের করতে পারি তৃতীয় 10 মিটার 10 মিটার অর্থাৎ আমার টোটাল 30 মিটার দূরত্ব অতিক্রম হয়ে গেল। এখন 30 মিটার দূরত্ব অতিক্রমকালে ভূমি থেকে কত মিটার হবে? যখন প্রথম 10 কিলো, দ্বিতীয় 10 কিলো এবং তৃতীয় 10, তখন ভূমি থেকে আমার এই আর থাকবে মাত্র 10 মিটার উচ্চতা। তাহলে ভূমি হতে 10 মিটার উচ্চতায়
10 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে আমার B4 ইকুয়াল টু mgh, m হচ্ছে 75, g হচ্ছে 9.8, h হচ্ছে 10 মিটার। h হচ্ছে 10 মিটার, তাহলে আমরা এখানে পেয়ে যাব 7350 জুল। আর গতিশক্তি হবে T4 ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, m হচ্ছে 75, b স্কোয়ার সমান হচ্ছে u স্কোয়ার প্লাস 2gx, তাহলে হাফ ইন্টু 75, আদিবেগ u0, 2 ইন্টু 9.8 ইন্টু এক্সটা হচ্ছে আমার দূরত্ব হচ্ছে এখন 30 মিটার। তাহলে এখানে আমরা পাবো 22,050 জুল। এই যে তৃতীয় 10 মিটার দূরত্ব অতিক্রম করতে আমার টোটাল কতটুকু সময় লাগছে এটা আমরা বের করবো। তৃতীয় 10 মিটার দূরত্ব অতিক্রম করতে T4 সময় লাগলে আমরা বের করবো x ইকুয়াল টু ut4 প্লাস হাফ gt স্কোয়ার। এই x সমান হবে 30, এটা হয়ে যাবে 0 প্লাস হাফ ইন্টু g হচ্ছে 9.8 T4 স্কোয়ার, অর্থাৎ T4 ইকুয়াল টু রুট ওভার 30/4.9। তাহলে আমরা এখানে তৃতীয় 10 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের সময় লাগবে 2.47 সেকেন্ড। তাহলে এই পয়েন্টে তৃতীয় 10 মিটার দূরত্ব অতিক্রম করতে আমরা এখানে পেয়েছি B4 ইকুয়াল টু পেয়েছি 7350 জুল, এবং T4 ইকুয়াল টু পেয়েছি আমরা 22,050 জুল, এবং সময় লাগছে আমাদের 2.47 সেকেন্ড। ওকে, আমাদের সর্বশেষ ভূমিতে মানে চতুর্থ 10 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের মানে টোটাল 40 মিটার দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ বমিতে হবে। এটা 40 মিটার দূরত্ব যখন অতিক্রম হবে তখন এটা বমিতে হবে। বমিতে বিভব শক্তি হবে আমাদের B5 ইকুয়াল টু mgh। তাহলে এখানে h বমিতে যখন 20-40 মিটার দূরত্ব অতিক্রম করলে, অর্থাৎ বমিতে আমাদের উচ্চতা হচ্ছে h হচ্ছে 0, তাহলে এটা হয়ে যাবে 0। উচ্চতা যদি 0 হয় তাহলে আমার টোটালটা 0 হয়ে যাবে, এবং বিভব গতিশক্তি T5 ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এখানে এক সমান হয়ে যাবে আমার 40, দূরত্ব হয়ে যাবে 40 মিটার। যদি দূরত্ব 40 মিটার হয়ে যায় তাহলে এখানে আমরা গতিশক্তি পেয়ে যাব 29,400 জুল। তাহলে চতুর্থ 10 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের T5 সময় লাগলে আমরা এখান থেকে T5 সমান বের করব। এটা হবে 40, দূরত্ব 40 মিটার হবে, আর T5 সমান 40 ইকুয়াল টু পাবো আমরা 2.85 সেকেন্ড লাগবে আমাদের। তো এখন আমাদের ধারাবাহিকভাবে আমাদের 4টা স্টেপে পরপর 4টা আমরা 40 মিটার উচ্চতা থেকে আমরা পরপর 10 মিটার করে পরপর 4বার আমরা দূরত্ব অতিক্রম করে আমরা বিভব শক্তি, গতিশক্তি এবং সময় কত লেগেছে এটা আমরা বের করেছি। তো আমাদের বমিতে 40 মিটার দূরত্ব যদি, অর্থাৎ বমিতে B5 সমান আমরা পেয়েছি 0, B5 সমান 0, এবং T5 সমান হচ্ছে আমাদের 29,400 জুল, এবং সময় লেগেছে আমাদের 2.85 সেকেন্ড। এখন আমরা গ্রাফ আলাদাভাবে এটার গ্রাফটা অঙ্কন করতে হবে।
আমরা গ্রাফ যদি অঙ্কন করি, এক্স অক্ষ বরাবর আমরা সময় নিব, এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় টি, এবং এটা হচ্ছে শক্তির পরিমাণ অথবা গতিশক্তি। আমরা প্রথমে যদি গতিশক্তি অঙ্কন করি বা বিভব শক্তি অঙ্কন করি, বিভব শক্তি পরিমাণ, বিভব শক্তির পরিমাণ, তো এটা হচ্ছে 0। আমরা প্রথমে প্রথম সময়টা ছিল আমাদের x = 0 সেকেন্ড, 0 সেকেন্ড। তারপরে হচ্ছে আমাদের সময়, আমরা যদি প্রথমে বিভব শক্তি বের করি, বিভব শক্তি বের করলে t2 সমান হচ্ছে আমাদের 1.43। আমরা এখানে ধরে নিলাম 1 তোমরা গ্রাফে করবা 1.43 সেকেন্ড। তারপরে t3 সমান 2.02 সেকেন্ড। তারপর হচ্ছে 2.47 সেকেন্ড। তারপর হচ্ছে 2.85 সেকেন্ড। তাহলে এখানে প্রথম যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 0 থেকে 1.43 সেকেন্ড। পরের ডিস্টেন্সটা কিন্তু একটু কম হবে, কারণ 1.43 থেকে 2.02 মানে ব্যবধানটা কম হবে। এরপরটা আরও কম হবে, 2.02 থেকে 2.47-এর ব্যবধান আরও কম হবে, 2.74 থেকে 2.85-এর ব্যবধান আরও কম হবে। এখানে আমরা আস্তে আস্তে ছোটো করে নিয়েছি। ওই অক্ষ বরাবর আমরা যদি বিভব শক্তি স্থাপন করি, প্রথমে বিভব শক্তি আমার যখন আমরা প্রথমে গতিশক্তিটা স্থাপন করি, গতিশক্তির পরিমাণ হচ্ছে আমার প্রথমে 0, সময় যখন 0 তখন গতিশক্তি 0, তাহলে এর মানে এখানে। তারপরে সময় যখন আমার 1.43 তখন গতিশক্তি 7350। আমরা 7350 এখানে নিয়ে নিলাম, 7350। তাহলে এটা এখানে হবে। তারপরে হচ্ছে 2.02 সেকেন্ড, গতিশক্তি হচ্ছে 14700, 2.02 সেকেন্ডে 14700। তারপরে হচ্ছে 2.47, এই সময়ে গতিশক্তি হচ্ছে 22050, 22000। কিন্তু সমান দূরত্ব 3750 থেকে 14700 সমান দূরত্ব। তারপরে হচ্ছে 22050 সমান দূরত্ব। এটা হচ্ছে আমার তৃতীয়। এরপর হচ্ছে 2.85, এখানে গতিশক্তি হচ্ছে 29400, এ হচ্ছে 29400। এ হচ্ছে 29400। তোমরা গ্রাফে অঙ্কন করবা, তাহলে আমার গ্রাফটা হয়ে যাবে একটু বাঁকানো হবে। এই হবে আমাদের গ্রাফটা। এটা হচ্ছে আমাদের গতিশক্তি এবং সময়ের গ্রাফ। এখন আমরা বিভব শক্তি এবং তোমরা আলাদা একটা গ্রাফে বিভব শক্তি এবং বিভব শক্তি এবং সময়ের অঙ্কন করবা, বিভব শক্তি এবং সময়ের গ্রাফ অঙ্কন করবা আলাদা একটা গ্রাফে। তাহলে আলাদা যদি করো, তাহলে আমার প্রথমে হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তির ক্ষেত্রে প্রথমে 0 সেকেন্ডে, সময় যখন 0 সেকেন্ড তখন বিভব শক্তি হচ্ছে 29400, 0 সেকেন্ডে 29400, এই হচ্ছে 29400। তারপরে
বিভব শক্তি যখন 22,050 তখন সময় 1.43, তাহলে 22,050-এ 1.43, এই যে এইটা হবে। তারপরে 2.02 সেকেন্ডে 14,700, এই যে এখানে হবে। তারপরে 2.47 সেকেন্ডে বিভব শক্তি 7,350 এখানে হবে। এবং 2.85 সেকেন্ডে বিভব শক্তি 0 হবে। তো দেখানো হবে। তাহলে আমার এই গ্রাফটা হয়ে যাবে এরকম। এই তাহলে এটা হচ্ছে আমার বিভব শক্তির গ্রাফ এবং এটা হচ্ছে আমার গতিশক্তির গ্রাফ। এই বিভব শক্তি এবং গতিশক্তির গ্রাফ দুইটা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে। এটা হচ্ছে তোমার 2.02 সেকেন্ডে গ্রাফ দুইটা কিন্তু মিলিত হয়েছে, অর্থাৎ 2.02 সেকেন্ডে আমার বিভব শক্তি এবং গতিশক্তি কিন্তু সমান 14,700। ঘ নম্বরের ক্ষেত্রে আসো। ঘ নম্বর প্রশ্ন বলেছে যে লেখচিত্র থেকে আমরা মানে গতিশক্তি এবং লেখচিত্র থেকে আমরা এটার কত অংশ, মোট শক্তির কত অংশ এটা আমরা দেখাবো এবং কত উচ্চতায়, লেখচিত্র থেকে আমরা দেখাবো যে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে এবং মোট শক্তির মোট উচ্চতার কত অংশ হবে, এটা আমাদের দেখাতে হবে। তাইলে আমরা ঘ নম্বরের ক্ষেত্রে লিখব, এই গ্রাফটা এটা অ্যাডজাস্ট করবো এইভাবে করে আমরা লিখতে পারি যে লেখচিত্র হতে আমরা দেখতে পাচ্ছি যে 0.20 সেকেন্ডে পাথরটির বিভব শক্তি, এটার বিভব শক্তি হচ্ছে B = 14,700 জুল এবং গতিশক্তি হচ্ছে 14,700 জুল এবং 2.02 সেকেন্ডে গতিশক্তি এবং বিভব শক্তি কিন্তু সমান। তাহলে আমরা কত বলতে পারি, তাহলে এটা হচ্ছে আমার 20 মিটার উচ্চতায়, এটা হচ্ছে 20 মিটার উচ্চতায়। তাহলে আমরা বলতে পারি এই লেখচিত্র থেকে বলতে পারি যে 0.20 সেকেন্ডে এই পাথরটির ভূমি হতে 20 মিটার উচ্চতায়, আমি যে কথাটি বলছি তোমরা এগুলো লিখবা, 20 মিটার উচ্চতায় ছিল, অর্থাৎ এটা মোট উচ্চতার অর্ধেক হয়ে যাবে। যদি 20 মিটার উচ্চতা হয়, 20 মিটার উচ্চতায় কিন্তু আমার গতিশক্তি এবং বিভব শক্তি, 20 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি সমান। তাহলে এটা লিখবে এখানে যে 20 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি সমান। যখন গতিশক্তি বিভব শক্তি সমান হয়ে যাবে তখন মোট উচ্চতার কতটুকু হবে, যেহেতু মোট উচ্চতা হচ্ছে আমার 40 মিটার আর এখানে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হয়েছে আমার 20 মিটার উচ্চতায়, তাহলে মোট উচ্চতা 40 মিটার আর 20 মিটার উচ্চতা সমান হয়েছে, তাহলে মোট উচ্চতার 20 হয়ে গেলে এটা অর্ধেক হয়ে যাবে। যদি আমরা পার্সেন্টেজে বের করি, মোট উচ্চতার এটা হয়ে যাবে 20/40 × 100%, অর্থাৎ 50%, মানে অর্ধেক। তাহলে আমার গতিশক্তি এবং বিভব শক্তি 20 মিটার উচ্চতার সমান হবে, যা মোট উচ্চতার অর্ধেক অথবা 50%। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই প্রশ্নটা একটু তোমাদের সবাই পারার কথা। তো আমি চেষ্টা করেছি তোমাদের ক, খ এবং গ, আমি যে কথাগুলো বলেছি এগুলো তোমরা ভাষাগতভাবে এবং তোমাদের নিজের মতো করেও লিখতে পারো। আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করেছি। আগামী ভিডিওতে আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।